আজ আমরা ভৌত পরিবেশ এর তাপ সম্বন্ধে আলোচনা করব। দেখো, প্রথমে আছে ঠান্ডা ও গরমের ধারণা। এখানে তিনটি বাটির ছবি দেওয়া আছে। তিনটি বাটিতে একটিতে ঠান্ডা জল আর অন্য দুটিতে ভিন্ন মাত্রার গরম জল রাখা আছে। এটাই ঠান্ডা জল আর এই দুটোতে ভিন্ন মাত্রার গরম জল। এবার আমরা আঙুল ডুবিয়ে তিনটি পাত্রের গরম জলের অবস্থার যদি বর্ণনা দিতে চাই, তাহলে উত্তরটা কেমন হবে? ঠান্ডা অথবা গরম অথবা বেশি গরম। কিন্তু যদি বিভিন্ন মাত্রার গরম জলের অনেকগুলো পাত্র নেওয়া হয়, তাহলে এই রকমের একই ধরনের শব্দ দিয়ে তাদের গরম বা ঠান্ডা অবস্থাকে আলাদা করে বোঝানো প্রায় অসম্ভব, কারণ সেখানে বিভিন্ন অবস্থা আসবে। অত বিভিন্ন অবস্থারকে এত শব্দ দিয়ে আমরা প্রকাশ করতে পারবো না। কিন্তু আমরা এই ঠান্ডা গরম অবস্থার বর্ণনা দিতে চাই বিভিন্ন অবস্থার, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? তখন আমরা যদি আমরা এই ঠান্ডা গরম অবস্থাটাকে সংখ্যা দিয়ে বোঝাতে পারি, তাহলে বিষয়টা আমাদের কাছে অনেক সহজ হবে। যেমন আমরা টাকা পয়সার হিসাব সংখ্যা দিয়ে করি, বা বিভিন্ন ওজন আমরা সংখ্যা দিয়ে বোঝাই। অতএব আমরা এখন দেখব কি করে সংখ্যা দিয়ে এই ঠান্ডা গরম অবস্থাকে আমরা বোঝাতে পারি। তার জন্য আমরা একটা পরীক্ষা করব। দেখো, এখানে একটা পরীক্ষা দেওয়া আছে। পরীক্ষার জন্য যে উপকরণগুলো লাগবে: ঢাকনাওয়ালা একটি ছোট কাঁচের শিশি, কিছুটা রঙিন জল, পেনের সরু খালি রিফিল আর এক বাটি গরম জল। পরীক্ষা পদ্ধতি কীভাবে পরীক্ষাটা করতে হবে: খালি শিশিতে কিছুটা রঙিন জল নেওয়া হলো। জলের পরিমাণ এমন হতে হবে যাতে শিশির মধ্যে বায়ুপূর্ণ স্থানের পরিমাণটা বেশি হয়। ওই শিশির মুখটা ভালো করে আটকে দেওয়া হলো। শিশির ছিপিতে ডট পেনের দুমুখ খোলা ফাঁকা সরু রিফিলের নলটা ঢোকাবার মতো একটা সরু ফুটো করা হলো। ওই ফুটো দিয়ে ফাঁকা রিফিলটা ঢোকানো হলো এবং মুখে মাখার ক্রিম বা ভেসলিন জাতীয় কোনো জিনিস বোতল আর রিফিলের জোরের মুখে লাগিয়ে দেওয়া হলো, যাতে ওই দিক দিয়ে বায়ু চলাচল করতে না পারে। এইবার শিশিটাকে কিছুক্ষণ বাটির গরম জলের মধ্যে এমনভাবে ডুবিয়ে রাখা হলো যাতে শিশির বায়ুপূর্ণ স্থানের বেশিরভাগটাই গরম জলের তলায় থাকে। কি দেখা যাবে? দেখা যাবে যে রিফিলের নল দিয়ে রঙিন জল কিছুটা উপরে উঠে এলো। তাহলে জল যতটা উঠলো সেখানে নলের গায়ে একটা দাগ দেওয়া হলো। এইবার বাটির জলটা আরও একটু বেশি গরম করে পরীক্ষাটা আবার করা হলো। এবার দেখা যাবে কি রঙিন জলটা রিফিলের নল দিয়ে আরও একটু বেশি উচ্চতায় উঠেছে। জল যতদূর উঠলো সেখানে নলের গায়ে আবার একটা দাগ দেওয়া হলো। এবার আমরা স্কেলের সাহায্যে খুব সহজেই রঙিন জলের উচ্চতা মাপতে পারব। তাহলে আমরা দুটো সংখ্যা আলাদা আলাদা সংখ্যা পাব, যে সংখ্যাটা দৈর্ঘ্যের মান বোঝায়। তাহলে এখানে দুরকম দৈর্ঘ্যের সংখ্যা পাওয়ার কারণ কি?
খুব সহজ, কারণ দুবার দু রকমের গরম জল ছিল, তাই রঙিন জল দুবার দুরকম উচ্চতায় উঠেছে। তাহলে এরকম দুটি আলাদা গরমের জন্য আমরা দুটো আলাদা সংখ্যা পেয়েছি। এইভাবে আমরা বিভিন্ন গরম ঠান্ডা অবস্থার জন্য সংখ্যা ঠিক করতে পারি, কিন্তু তার জন্য অন্য একটা রাশির আমাদের এক্ষেত্রে প্রয়োজন হলো, সেটা হচ্ছে দৈর্ঘ্য। তোমরা অনেকে জ্বর মাপার থার্মোমিটার দেখেছ। এই জ্বর বাড়লে কি হয়, এই থার্মোমিটারের মধ্যে সরু সুতোর মতো পারদ সূত্রের দৈর্ঘ্য বাড়ে। তবে থার্মোমিটারের গায়ে লেখা সংখ্যাটি কিন্তু দৈর্ঘ্যের মাপ নয়। পারদ সূত্রের দৈর্ঘ্য যেভাবে বাড়ে তার সঙ্গে সম্পর্ক রেখেই থার্মোমিটারের গায়ের সংখ্যাগুলোকে ঠিক করা হয়। গরম বা ঠান্ডা অবস্থা প্রকাশের জন্য এইভাবে যে সংখ্যা পাওয়া যায় তাকে আমরা বলি উষ্ণতার পরিমাপ। উষ্ণতা মাপার জন্য থার্মোমিটার তৈরি করা হয়। বিভিন্ন রকম গরমের সংস্পর্শে পারদ সূত্র যখন বিভিন্ন উচ্চতায় ওঠে তখন তা বিভিন্ন উষ্ণতা বোঝায়। ছবি দুটো লক্ষ্য করো, ছবি 1, ছবি 2। 1 নম্বর ছবিতে দেখো একটি পাত্রের মধ্যে একটি নির্দিষ্ট তরল আছে। তাহলে এই 1 নম্বর ছবিতে এই পাত্রে মধ্যে দুটো থার্মোমিটার ডোবানো আছে। দুটো থার্মোমিটারে একই রকম উচ্চতায় পারদ সূত্র উঠেছে। আর 2 নম্বর ছবিতে দেখো উচ্চতা কম বেশি, এটাই কম আছে, এটাতে বেশি আছে। এবার প্রশ্ন হচ্ছে যে 1 নম্বর ছবিতে থার্মোমিটার দুটির পারদ সূত্রের উচ্চতা সঠিকভাবে দেখানো হয়েছে কি? নিশ্চয়ই হয়নি, সরি ভুল বললাম, এটা ঠিকই আছে, কারণ একই পাত্রে একই উষ্ণতার জল রাখা আছে, অতএব দুটো থার্মোমিটারে একই রকম উচ্চতা দেখাবে, এটা ঠিকই আছে। 2 নম্বর ছবিতে উচ্চতা দেখো কম বেশি আছে। অর্থাৎ এখানে এইটা ঠিক নেই, এটা ঠিক দেখানো হয়নি, কারণ এই পাত্রে যে তরলটা রাখা আছে তার উষ্ণতা তো নির্দিষ্ট। অর্থাৎ দুটো থার্মোমিটারের ক্ষেত্রে এই পারদ সূত্রের উচ্চতাটা কিন্তু একই রকম হতো, কিন্তু এখানে কম বেশি আছে, অর্থাৎ এটা ঠিক দেখানো নেই। এবার এই ছবিটাই দেখো, এখানে কি বলেছে, দুটো আলাদা পাত্রে তরল নেওয়া হয়েছে এবং ছবিতে দেখানো হচ্ছে কি যে দুটো থার্মোমিটারে পারদ সূত্রের উচ্চতা কিন্তু এক নেই, কতে বেশি আছে আর খটাতে কম আছে। তাহলে কোন পাত্রে উষ্ণতা বেশি? খুব সহজে আমরা বলতে পারি যে পাত্রে পারদ সূত্রে উচ্চতা বেশি তার উষ্ণতা বেশি, অর্থাৎ এক্ষেত্রে ক, এই যে পাত্রটা আছে এই পাত্রে তরলের উষ্ণতা বেশি। এবার এই ছবিটা দেখো, এখানে কি করা আছে, একই ধরনের থার্মোমিটার ক এবং খ দেখানো হয়েছে। দুটি থার্মোমিটারে পারদকুণ্ড কি করা হয়েছে, এখানে একটি পাত্রে রাখা বরফের মধ্যে ডোবানো আছে, এটা বরফ রাখা আছে, বরফের মধ্যে ডোবানো আছে। এই অবস্থায় থার্মোমিটার দুটির পারদ সূত্র যে উচ্চতায় উঠেছে, এই দুটো উচ্চতা, সেখানে দাগ কাটা আছে। এবার বলছে নিজের ইচ্ছা মতো দুটো সংখ্যা এখানে আলাদা আলাদা সংখ্যা বসাতে। এটা পরে আসবে, পরে বুঝতে পারবে কেন এটা করা হচ্ছে।
এখানেও এই যে ছবিটা, পরের ছবি, এখানে কি করা হয়েছে, এই পাত্রে জল ফুটছে, এই ফুটন্ত জলের একটু উপরে থার্মোমিটারে পারদকুণ্ড দুটো রাখা আছে। রাখলে এই অবস্থায় পারদ সূত্রের উচ্চতা বাড়তে বাড়তে একসময় স্থির হবে। এই অবস্থায় সে স্থির হয়েছে, দুটো থার্মোমিটার দেখা যাচ্ছে। বা যেখানে সে স্থির অবস্থায় এলো সেখানে দাগ দেওয়া হলো। এইবার এখানে নিজের ইচ্ছে মতো দুটো আলাদা সংখ্যা বসাতে বলেছে। এইবার এই ছকটা পূরণ করতে বলেছে। তাহলে পারদ সূত্র যেখানে উঠেছে, গরম বাষ্পে রাখার পর ক থার্মোমিটারে আমরা কোন সংখ্যা বসিয়েছি সেটা এখানে লিখতে হবে, খ থার্মোমিটারে ঘরে কোন সংখ্যা বসিয়েছি এখানে লিখতে হবে। বরফে ডোবানোর পর ক থার্মোমিটারের সংখ্যাটা এখানে লিখতে হবে, খ থার্মোমিটারের সংখ্যাটা এখানে লিখতে হবে। এবার দুটোর বিয়োগফল, অবশ্যই গরম বাষ্পে রাখার পর উচ্চতাটা বেশি, ছবিতে তোমরা দেখেছো, অর্থাৎ সেখানে বড় থেকে ছোট সংখ্যাটা আমরা বাদ দিচ্ছি, অর্থাৎ ইউ থেকে এলটা বাদ দিচ্ছি, দুটোর বিয়োগফল অর্থাৎ ক ইউ মাইনাস এল সমান এই সংখ্যাটা এখানে লিখতে হবে। ক্ষয়ের ক্ষেত্রেও একই রকম। এইবার বলেছে দেখো, দুটি দাগের মধ্যবর্তী অঞ্চলকে কত ভাগে ভাগ করলে একটি ভাগকে 1 বলা যাবে। এই একটি ভাগকে 1 ডিগ্রি বলা হয়। তাহলে দুটোর বিয়োগফল একটা সংখ্যা পাওয়া যাবে। যে সংখ্যাটা পাওয়া গেল ঠিক ততগুলো ভাগ করলেই, তত দিয়ে ভাগ করলেই তবে 1 পাওয়া যাবে। এখানেও ক্ষয়ের ক্ষেত্রেও ঠিক একই রকম। এইবার এই ছবিটা দেখো। তাহলে এতক্ষণ আমরা যে কথা বলছিলাম যে বরফের মধ্যে ডোবানো হয়েছে একবার, আর একবার ফুটন্ত জলের বাষ্পের মধ্যে থার্মোমিটারকে ডোবানো আছে। তাহলে এই ছবিতে দেখো ক খ দুটি একই রকম থার্মোমিটার, একই জিনিস দিয়ে তৈরি। একটা পাত্রে বরফ গলে পাওয়া জল একসঙ্গে আছে। জল আর বরফের মিশ্রণের মধ্যে দুটো থার্মোমিটার পারদকুণ্ডে ছবির মতো এরকম ডোবানো আছে। দেখো দুটো থার্মোমিটারের পারদ সূত্রে উচ্চতা কিন্তু একই। ক থার্মোমিটারের ক্ষেত্রে আমরা ধরেছি এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি, এখনো সেন্টিগ্রেডটা আসেনি। আর এই ক্ষেত্রে এটা ধরেছি 32 ডিগ্রি। এইবার এই ছকটা দেখো, পারদ সূত্র যে উচ্চতায় রয়েছে সেখানে সংখ্যা দিয়ে প্রকাশিত গরমের তাপমাত্রা বা মাত্রা কয়ের ক্ষেত্রে 0 ডিগ্রি, আর ক্ষয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে 32 ডিগ্রি। এবার ঠিক একই রকমভাবে দুটো থার্মোমিটারকে এখানে ফুটন্ত জলের উপরে বাষ্পে রাখা হয়েছে। উচ্চতা, পারদ সূত্র উচ্চতা একই রকম দেখাবে। ক্ষয়ের ক্ষেত্রে সেটা আমরা লিখেছি 100 ডিগ্রি সেন্টিগ্রেড, ক্ষয়ের ক্ষেত্রে লিখেছি 212 ডিগ্রি। এবার তাহলে সংখ্যা দিয়ে প্রকাশিত বেশি গরমের মাত্রা ক্ষয়ের ক্ষেত্রে 100 ডিগ্রি, ক্ষয়ের ক্ষেত্রে 212 ডিগ্রি। তাহলে আমরা দুটো সারণী পেলাম, সারণী 1 এবং সারণী 2। এই দুটো এক জায়গায় করে এবার দেখি কি হয়। তাহলে বরফ জলে ডোবানোর পর লেখা সংখ্যা, ক্ষয়ের ক্ষেত্রে কত লিখেছিলাম 0 ডিগ্রি, ক্ষয়ের ক্ষেত্রে কত লিখেছিলাম 100 ডিগ্রি, সরি ভুল বললাম, ক্ষয়ের ক্ষেত্রে লিখেছিলাম 32 ডিগ্রি। ফুটন্ত জলের উপরে রাখার পর লেখা সংখ্যা, ক্ষয়ের ক্ষেত্রে লিখেছিলাম কত 100 ডিগ্রি, আর ক্ষয়ের ক্ষেত্রে লিখেছিলাম 212 ডিগ্রি। এবার তাহলে বিয়োগ করলে ইউ মাইনাস এল কত হবে, এখানে 0 ডিগ্রি আছে, এখানে আছে 100 ডিগ্রি, বিয়োগফল কত হলো 100 ডিগ্রি। আর এখানে ক্ষয়ের ক্ষেত্রে এটাই ছিল কত 32 ডিগ্রি, আর এখানে ছিল কত
212 ডিগ্রি, বিয়োগফল কত হবে 180 ডিগ্রি। তাহলে এখানে কত পেলাম আমরা 100 ডিগ্রি পেলাম, এখানে পেলাম 180 ডিগ্রি। তাহলে এই দুটি দাগের মধ্যবর্তী অঞ্চলকে কয় ভাগে ভাগ করলে একটি ভাগকে 1 ডিগ্রি বলা যাবে? তাহলে এখানে 100 ডিগ্রি আছে, অর্থাৎ 100 ভাগ করতে হবে। তাহলে 100 ভাগের 1 ভাগ মানে 1 ডিগ্রি। এখানে কত পেয়েছি 180 ডিগ্রি, অর্থাৎ 180 ভাগের 1 ভাগ মানে এখানে 1 ডিগ্রি। এইবার বলেছে তাহলে ক থার্মোমিটারকে যেভাবে সংখ্যা দিয়ে লিখে ভাগ করা হয়েছে তাকে বলা হয় সেলসিয়াস স্কেল। তাহলে আমরা এতক্ষণ যেভাবে ধরেছি সেই মতো ক থার্মোমিটারটা হচ্ছে সেলসিয়াস স্কেল, আর খ থার্মোমিটারটাকে যেভাবে ভাগ করা হয়েছে তাকে বলা হয় ফারেনহাইট স্কেল। এই সেলসিয়াস স্কেলকে ইংরাজি বড় হাতের সি আর ফারেনহাইট স্কেলকে ইংরাজি বড় হাতের এফ দিয়ে আমরা প্রকাশ করে থাকি। এই ছবিটা দেখো, সেলসিয়াস স্কেল যখন বরফে ডোবানো ছিল সেটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর যখন ফুটন্ত বাষ্পে রাখা ছিল সেটা হচ্ছে তখন পাঠ দেখাবে কত 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে বরফে যখন ডোবানো ছিল সেটা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, আর যখন সেটা ফুটন্ত জলের মধ্যে বাষ্পের মধ্যে রাখা ছিল সেটা হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। এবার দেখো এখানে রেখা দিয়ে বোঝানো সেলসিয়াস ও ফারেনহাইট থার্মোমিটারের স্কেল। ধরা যাক একটি নির্দিষ্ট বস্তুর উষ্ণতা সেলসিয়াস স্কেলে সি এবং ফারেনহাইট স্কেলে এফ দিয়ে দেখানো হচ্ছে, অর্থাৎ একটা নির্দিষ্ট বস্তুর উষ্ণতা সেলসিয়াস স্কেলে পার্ট দেখাচ্ছে সি আর ফারেনহাইট স্কেলে পার্ট দেখাচ্ছে এফ, এটা আমরা ধরে নিলাম। তাহলে সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি থেকে সি এর দূরত্ব, 0 ডিগ্রি থেকে সি এর দূরত্ব, আর ফারেনহাইট স্কেলের 32 ডিগ্রি থেকে এফ এর দূরত্ব দুটোই সমান, এই দূরত্বটা এই দূরত্ব একই সমান। এবার আমরা দেখব 0 ডিগ্রি থেকে সি এর মধ্যে কতগুলো ঘর আছে আর 32 ডিগ্রি থেকে এফ এর মধ্যে কতগুলো ঘর আছে। এর আগে আমরা দেখেছিলাম ঠিক আগের পাতায়, আগে যখন এই ছকটা করেছিলাম এখানে কি দেখেছিলাম যে সেলসিয়াস স্কেলের এখানে ছিল কতগুলো ভাগ করেছিলাম 100টা ভাগ, তাহলে 100 ভাগ, আর ফারেনহাইট স্কেলের এখানে হচ্ছে 180 ভাগ। এর 100 ভাগ হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এর 180 ভাগের 1 ভাগ হচ্ছে 1 ডিগ্রি ফারেনহাইট, এটা আমরা দেখেছি। তাহলে সেলসিয়াস স্কেলের 100 ঘর সবসময় ফারেনহাইট স্কেলের 180 ঘরের সমান হবে, ঠিক ঐকিক নিয়মেই। দেখো তাহলে এক সংখ্যক সেলসিয়াস স্কেলের 1 সংখ্যক ঘর সবসময় ফারেনহাইট স্কেলের 180/100 ঘরের সমান। এবার সেলসিয়াস স্কেলের সি সংখ্যক ঘর সবসময় ফারেনহাইট স্কেলের কত হবে? তাহলে 180/100 গুণ সি সংখ্যক ঘরের সমান। তাহলে আমরা কি পেলাম 180C/100 সমান কত? F - 32। কেন F - 32? কারণ এই পার্থক্যটা সমান, তো একই উচ্চতা। তাহলে 180C/100 সমান F - 32। এবার এটা কাটাকুটি করো, দেখো 0 0 কেটে গেল, 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, 9 দুগুণে 18, তাহলে কত পেলাম 9C/5 সমান F - 32, বা C/5 সমান ক্রস মাল্টিপ্লিকেশন করলে 9টা নিচে চলে আসবে। C/5 সমান কত হবে? F - 32/9। তাহলে এইটি হচ্ছে দুটো স্কেলের মধ্যে সম্পর্ক, ফারেনহাইট স্কেল এবং সেন্টিগ্রেড স্কেল, এর মধ্যে সম্পর্ক হচ্ছে C/5 সমান F - 32/9। আবার এটা আমরা করতে পারি এখান থেকেই, 9C/5 সমান F - 32, বা C সমান কত হবে? 5/9 ইন্টু F - 32।
তাহলে এই সম্পর্ক থেকে C/5 সমান F মাইনাস 32/9, এই সম্পর্ক থেকে আমরা এক স্কেলের তাপমাত্রা জানা থাকলে অন্য স্কেলে সেটা কত হবে আমরা খুব সহজেই বার করতে পারবো। আজ তাহলে এই পর্যন্তই থাক, পরবর্তী ক্লাসে এরপরে আমরা আলোচনা করব।